দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। গত 5 আগস্টের পর আমরা দেখছি যে প্রতিদিনই বিভিন্ন পেশার মানুষেরা রাজপথে নামছেন তাদের দাবি আদায়ের জন্য, এবং সবশেষ গতকাল রোববার রাতে সচিবালয় ঘেরাও করেছিলেন আনসার সদস্যরা। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আজকেই মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এবং গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন যে সবার দাবি একসঙ্গে পূরণ করা কঠিন। তিনি সবার দাবির প্রতি তার সম্মান আছে, কিন্তু তিনি বলেছেন যে এই দাবিগুলো পূরণ করবার ক্ষেত্রে সময় দিতে হবে। এরকম বাস্তবতায় আজকে আমরা একটু ভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আন্তঃক্যাডার বৈষম্য, অর্থাৎ সরকারি চাকরিতে বিভিন্ন যে ক্যাডার আমরা আছে জানি, সেই ক্যাডারের মধ্যে কিছু কিছু ক্যাডার বলা হয় যে তারা একটু বেশি প্রিভিলেজড, যেমন প্রশাসন, পুলিশ। কিন্তু এর বাইরে যেসব ক্যাডার, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, তথ্য, এইসব ক্যাডারের যারা কর্মকর্তা, তারা বছরের পর বছর ধরে একটি খুব কমন অভিযোগ করেন যে তারা বৈষম্যের শিকার হন। বিশেষ করে শিক্ষা ক্যাডারে যারা, তাদের অধিকাংশই হয়তো জীবনে প্রফেসর হতে পারেন না, কিন্তু একই সঙ্গে তারা তাদের অনেক সহপাঠী বা একসঙ্গে যারা চাকরিতে ঢুকেছিলেন অন্য ক্যাডারে, তারা হয়তো অনেক বড় পজিশনে চলে যান। এ নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ, অসন্তোষ আছে, এবং এই মুহূর্তে তারাও কিন্তু এই নিজেদের ক্যাডার বৈষম্য দূর করবার দাবি নিয়ে তারাও কিন্তু সোচ্চার। ফলে আজকে আমরা আন্তঃক্যাডার বৈষম্য এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এবং আমাদের আজকে যারা অতিথি সবাইকে আমরা অনলাইনে যুক্ত করেছি। 4 জন যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। সাবেক মহাসচিব বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশন শওকত হোসেন মোল্লা, আমি দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ ক্যাডারের মোহাম্মদ শাহাদাত হোসেন যুক্ত হয়েছেন, মোহাম্মদ আব্দুল সালাম তিনিও শিক্ষা ক্যাডারের, নিহার রঞ্জন দাস যুক্ত হয়েছেন, তিনি বিসিএস স্বাস্থ্যের, এবং সম্ভবত আরও 2-1 জন যুক্ত হবেন। আমি শুরুটা করি জনাব শওকত হোসেন মোল্লা আপনাকে দিয়ে। আপনি বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, এবং আপনার মনে থাকবে যে আমরা এই অনুষ্ঠানেই এই বিষয়টি নিয়ে আরও একদিন কথা বলেছিলাম মাস কয়েক আগে। স্পেসিফিক সেটি ছিল আপনাদের শিক্ষা ক্যাডার নিয়ে। এখন দুটি প্রশ্ন আপনাকে আমি একসঙ্গে করি যে শিক্ষা সহ অন্য বিভিন্ন ক্যাডারে বৈষম্য আছে সেটি আমরা জানি, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ একটি নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, 1 মাসও হয়নি, 21 দিন বা 20-21 দিন, তো অনেক গ্রুপ কিন্তু আন্দোলনে আছে। এবং আজকেই আপনি জানবেন যে রাজধানীর শাহবাগে প্যাডেল চালিত রিক্সা বন্ধের দাবিতে, দুঃখিত, মানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিক্সা শ্রমিকরা তারা কিন্তু বিক্ষোভ করেছেন। তো এরকম একটা অবস্থায় আপনারা এখনই কেন মনে করছেন যে এই আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের এই দাবিটি নিয়ে সামনে আসতে হবে? মানে একটু সময় দেওয়া উচিত ছিল কিনা? আপনাদের বৈষম্যের জায়গাটা আমি একটু পরে আসছি। জি জি। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টিভিকে একেবারে সময় উপযোগী একটা টপিক নিয়ে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেভাবে বলছেন, অন্য যে অনেকগুলি গ্রুপের কথা বললেন যারা এই মুহূর্তে দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করছে বা বিভিন্নভাবে আন্দোলন করছে, আমি এই জায়গাটিতে একটু সংশোধন করতে চাই রাশিদ ভাই। সেটি হচ্ছে, আমাদের এই যে কথাবার্তা বলছি আমরা, এটিকে আমি কোনো ক্রমে আন্দোলন বলতে রাজি নই, বরং এটি আমাদের প্রস্তাব বলতে পারি। সরকারকে এবং দেশের মানুষকে অবহিতকরণ বলা যেতে পারে। আচ্ছা, দীর্ঘদিনের দুঃশাসন কে ফেলে রক্তের বিনিময়ে আমাদের সন্তানেরাই কিন্তু দীর্ঘদিনের দুঃশাসনকে অপসারণ করেছে। এখন তাদের স্বপ্ন হচ্ছে বৈষম্যহীন একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে হাত দিয়েছে। আপনি শুনেছেন, আমরা সেখানে আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে তাদের ছোট্ট একটু সহযোগিতা করতে চাই। এই কারণে যে রাষ্ট্র ব্যবস্থার মূল বৈষম্যগুলো কি, সেগুলো তাদের জানতে হবে। আপনি জানেন, তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সময় কোটা পদ্ধতি বাতিল করেছে। তাদের জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে, আমাদের সাধারণ মানুষও তাদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু সরকারি চাকরি পাবার পরে যে ক্যাডার সার্ভিস, যেখানে আমাদের তরুণ শিক্ষার্থীদের, ছাত্রদের যে লক্ষ্য থাকে যেখানে প্রবেশ করার, সেই প্রবেশ করার জায়গাটিতে যে আকাশ পাতাল বৈষম্যের শিকার হতে হয়, এটি আমরা তাদেরকে জানাতে চাই। যেন এখনই এই সংস্কার যেটি হচ্ছে, এই সংস্কারের মধ্যেই যেন তারা এটি সংস্কার করে নিতে পারে তাদের নিজের স্বার্থে। না হলে আমরা যেভাবে বৈষম্যের শিকার এখন হচ্ছি, ভবিষ্যতে আমার প্রজন্ম পুরো জীবনটি তাদের বৈষম্যে কেটে যাবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আসলে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ বা বাস্তবায়নের জায়গাটিতে সিভিল সার্ভিস কর্মকর্তারা জড়িত, আপনি জানেন। জি, কিন্তু
এই জায়গাটিতে ত্রুটি এবং সীমাহীন বৈষম্যের কারণে স্বাধীনতার 53 বছর পরেও জনগণ কিন্তু পাবলিক সার্ভিসের প্রকৃত সেবা থেকে বঞ্চিত। সকল সেক্টরেই আপনি বলছিলেন যে দুই একটি ক্যাডার অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে। আমি সেটিকে আরো একটু স্পেসিফিক করে দিতে চাই, যে বিশেষ দুই একটি ক্যাডার তারা আগ্রাসীভাবে প্রভাব খাটিয়ে, সকল ক্যাডারের উপর প্রভাব খাটিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেটি জনবান্ধব সরকার সৃষ্টির মূল অন্তরায় বলে আমরা মনে করছি। এজন্য আমরা মনে করি যে সংস্কারের মূল জায়গাটি হচ্ছে সিভিল সার্ভিস। স্বাধীন বাংলাদেশের মানুষকে সেবা নিশ্চিত করতে কিন্তু বিভিন্ন ক্যাডার সার্ভিস চালু করা হয়েছিল, যেন স্ব ক্ষেত্রে স্ব কর্মকর্তারাই জনগণের সেবা করতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে অদক্ষ অপেশাদার দ্বারা পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের কারণে যথাযথ সেবা থেকে কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রের সেই সেক্টরগুলোতে অনগ্রসরতা, ব্যর্থতা আজ কিন্তু প্রকাশ্য। আপনি যেগুলো বললেন যারা আন্দোলন করছে, জনাব শওকত হোসেন মোল্লা, একটা বিষয়, মানে আমরা বৈষম্যের জায়গায় একটু ডিটেইল আসতে চাই একটু পরে, কিন্তু আমি প্রথম প্রশ্নটা করেছিলাম, সেটির উত্তর বোধহয় আপনি এভাবে দিয়েছেন যে আপনারা আন্দোলনের নেই, মানে আপনারা আপনাদের দাবিটা তুলছেন যাতে সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়, ব্যাপারটা এরকম। এবং যদি তাই হয় তাহলে এটা আপনারা কিভাবে দিচ্ছেন? আপনারা কি সরকারের সঙ্গে, বা এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার তো একজন শিক্ষা উপদেষ্টা আছেন বা তার আইন উপদেষ্টা আছেন, মানে আপনারা কি সরকারের কোনো স্পেসিফিক উপদেষ্টার সঙ্গে এটি নিয়ে কথা বলেছেন বা বলতে চান? মানে আমি বলছি যে আপনাদের যে এই প্রস্তাবটা সরকার জানবে কি করে, নাকি আপনি মনে করছেন যে গণমাধ্যমে কথা বললেই এটা তারা জানবে? না না, আমরা গণমাধ্যমে কথা বলে আপনাদের মাধ্যমেও তো আমাদের তথ্য উপস্থাপন করছি। পাশাপাশি আমরা সকল ক্যাডারের কর্মকর্তারা সম্মিলিতভাবে, আমরা প্রধান উপদেষ্টা আছে, আমাদের যারা বিভিন্ন সেক্টরের উপদেষ্টা যারা আমাদের দায়িত্ব পালন করছেন, আমরা তাদেরকে অবহিত করব আনুষ্ঠানিকভাবে। আমরা সরকার কেবলমাত্র দায়িত্ব নিয়েছে, আমরা সরকারকে যথেষ্ট সময় দিতে চাই। এটি তো হুট করে দীর্ঘদিনের একটা বৈষম্য, চলে আসা বৈষম্য রাতারাতি সংস্কার করা বা সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, সেটা আমরাও বুঝি। আমরা ক্যাডার সার্ভিসের কর্মকর্তা, এবং পাশাপাশি যেহেতু আমরা 25টি ক্যাডার একত্রিত আছি, এই 25টি ক্যাডার কর্মকর্তারা যদি আমরা এখনই কোনো দাবি নিয়ে এখনই পূরণ করতে হবে এই জাতীয় অযৌক্তিক কথা বলি, তাহলে পুরো বাংলাদেশটি একটি স্থবির হয়ে যাবে। সে বিষয়টি আমাদের নিশ্চয়ই মাথা আছে। আমরা বিশ্বাস করি যে সরকার যে উদ্যোগগুলি গ্রহণ করছেন, গতকালও প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে বর্তমান সরকারের কি করা উচিত, এই পরামর্শ কিন্তু উনি আমাদেরকে চেয়েছেন। আমরা সেই পরামর্শটি সরকারকে আমরা একেবারে পদ্ধতিগতভাবেই তাদের কাছে উপস্থাপন একদম করব একদম শীঘ্রই। আপনার এই পয়েন্টে আমি খুবই একদম আমার মনে হচ্ছে পরিষ্কার করতে পেরেছেন। আমি আপনার কাছে আবার আসব। আমি একটু যাই, জনাব শাহাদাত হোসেন আছেন বোধহয় প্রাণী সম্পদ ক্যাডারের। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে যে প্রশ্নটা, প্রাণী সম্পদ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের বাংলাদেশের কৃষি নির্ভর দেশের জন্য। সেইখানে আপনারা কেন মনে করেন যে আপনারা আসলে বঞ্চিত কিংবা বৈষম্যের শিকার? মানে শিক্ষা ক্যাডারের কথাটা আমরা যেটা জানি, কিন্তু আমি ঠিক স্পেসিফিক জানি না যে আপনারাও কেন মনে করেন যে আপনাদের সঙ্গে বৈষম্য করা হয়। ধন্যবাদ। আপনি অত্যন্ত সময় উপযোগী একটা টকশোর আয়োজন করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আহ, আমাদের সিভিল সার্ভিসের যতগুলো ক্যাডার রয়েছে, আমি মনে করি প্রাণী সম্পদ ক্যাডার আসলে তার মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া একটা ক্যাডার। আপনি যে কোনো দিক দিয়ে বলেন, অথচ গুরুত্বের দিক যদি আপনারা বিবেচনা করেন যে দেশের দুধ, ডিম, মাংস উৎপাদনে এবং মেধাবী জাতি গঠনে এবং প্রাণীজ আমিষের যে চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাত কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান এবং বেকারত্ব দূরীকরণ। অথচ আমরা প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হই। আমি যদি আপনাকে একটা একটা করে বলি, যেমন আমরা যারা সরকারি চাকরিতে আসি, সরকারি চাকরিতে আসার আমাদের একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে সামাজিকভাবে সম্মানিত হওয়া এবং দেশের মানুষের এবং জনগণের সেবা করা। অথচ আমরা একই পদে দীর্ঘদিন চাকরি করি। যেমন আমাদের একই পদে, লাইভস্টক ক্যাডারের ক্ষেত্রে শাহাদাত হোসেন, আমি একটু চাই বোঝার জন্য, আপনার এখন পদ কি? আমি এখন উপজেলা লাইভস্টক অফিসার। তো আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, হ্যাঁ, উপজেলা লাইফস্টক কর্মকর্তা, বা বাংলা যদি বলি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তো আপনি উপজেলা প্রমোশন প্রাণী হতে হতে আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত যাবার সুযোগ আছে? আমাদের অধিদপ্তরের সর্বোচ্চ ডাইরেক্টর জেনারেল বা ডিজি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কি মনে করেন এই প্রমোশন হয়ে আপনি ডিজি হতে পারবেন না কখনো? আহ, সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, যদি আপনি আমাকে জি, একটা মিনিট সময় দেন। জি অবশ্যই।
যেমন সাধারণত ক্যাডার কর্মকর্তাদের বা যে কোনো কর্মকর্তাদের 5 বছরে একটা পদোন্নতি হওয়ার কথা। আমাদের লাইভ আচ্ছা। স্টক ক্যাডারের ক্ষেত্রে আমরা প্রথম পদোন্নতিটা পেয়েছি 10 বছরে। যেটা হওয়ার পরবর্তী কথা ছিল 5 পদোন্নতিতে আমি বছরে। জি 5 বছরে আমরা আচ্ছা। পেয়েছি 10 বছরে। হুম। সেই ক্ষেত্রে আমি প্রথম পদোন্নতিতে শুধুমাত্র 5 বছর পিছিয়ে পড়লাম না, এই 5 বছর আমার যে বেতনের বৈষম্যটা, আমার যে আচ্ছা। স্কেলের পরিবর্তনটা সেটা হয়নি, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। হুম। এবং এইভাবে আমাদের প্রতিটা ব্যাচের প্রতিটা কর্মকর্তা এইভাবে বৈষম্যের শিকার হন এবং তারা একটা সময় যে মানসিকভাবে ভেঙে পড়েন যে আমি এই যে এতদিন ধরে সরকারকে বা জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি, যদি আমি প্রতি পদে বৈষম্যের শিকার হই, সেই ক্ষেত্রে আমার আসলে সেবা দানের মানসিকতাটাও ধীরে ধীরে কমে যায় বা জনগণ কিন্তু সেই কাঙ্ক্ষিত সেবাটা আমাদের থেকে পায় না। হুম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈষম্যের জায়গাটা। এছাড়া অন্যান্য বিষয়েও যদি আমরা আসি যে আমাদের যে ধরেন যে লাইভ স্টকের না, যে মোবাইল কোডগুলো, জনাব সাদাত হোসেন, আমি একটু প্রশ্ন আরেকটু পরিষ্কার হতে চাই এই জায়গাটিতে। আপনি এই পদের বৈষম্যের কথা বললেন, তো আপনার ডিরেক্টর জেনারেল, এখন আপনারা একসঙ্গে যারা জয়েন করেছেন, আপনার বন্ধুরা বা আপনার সহকর্মীরা, তাদের মধ্যে কতজন মনে হয় যে শেষ পর্যন্ত প্রমোশন পেয়ে পেয়ে ওই পদে পৌঁছাতে পারবে, বা অন্য পদের সঙ্গে আমাদের প্রাণী সম্পদে সরি হ্যাঁ জি, আমি আমাদের বলছি প্রাণী অন্য সম্পদে ক্যাডারের সঙ্গে আপনি গ্রেড তুলনা করেন, অন্য ক্যাডারের সঙ্গে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে কি ওই শীর্ষ পদে যাওয়ার ক্ষেত্রে তাদের চেয়ে আপনার কি অনেক পিছিয়ে থাকেন? ব্যাপারটা এরকম? হ্যাঁ অবশ্যই অনেক পিছিয়ে থাকি। আপনি ধরেন যে বিশেষ কিছু ক্যাডার আছে যে সমস্ত ক্যাডার থেকে সচিব হয় বা যারা সচিব হয়, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যতগুলো সচিব পদ আছে আপনি দেখবেন যে 99% বা 98% একটা বিশেষ ক্যাডার থেকে হয়। আমরা অন্যরা যারা অন্যান্য ক্যাডার সার্ভিস থেকে আসি তারা কিন্তু সেই পর্যন্ত যেতে পারি না। ইভেন আমাদের মহাপরিচালকের পদ একটা, সেটাও গ্রেড 1। কিন্তু দেখা গেছে যে আমরা এই যে চাকরির প্রথম পর্যায়ে থেকে যে পদোন্নতির বৈষম্যের শিকারের কারণে আমরা সেই পদ পর্যন্তও যেতে পারি না। আচ্ছা। আমরা কখনোই গ্রেড 1 পাই না। কিন্তু আপনারা এখন যে পদে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এটা কোন গ্রেড? এটা হচ্ছে 6ষ্ঠ গ্রেড। ষষ্ঠ। সেক্ষেত্রে যদি স্বাভাবিক নিয়মে আপনার যদি পদোন্নতি হতে থাকে, একদম জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি কততম গ্রেডে আপনার পৌঁছাতে পারার কথা সর্বোচ্চ? গ্রেড 1। গ্রেড 1? অবশ্যই গ্রেড 1। কিন্তু গ্রেড 1 পৌঁছানোর কথা, কিন্তু আসলে বাস্তবতা কি, কতজন পৌঁছাতে পারে আসলে? মানে সেই রেশিওটা আমাদের কেমন? সেই রেশিওটা খুবই কম। খুবই কম। ইভেন গ্রেড 3 পর্যন্ত আমরা যেতে পারি না। 3 পর্যন্ত যেতে কেবলমাত্র পারেন ওই না? যে মানে কি তার মানে 2 তে 4 এ থাকতেই অবসরে যেতে হয়, ব্যাপারটা এরকম? সবাই থার্ড গ্রেডও পায় না। পঞ্চম গ্রেডেই আমাদের বেশিরভাগ কর্মকর্তা অবসরে যান। মাই গড! এটা একটা খুবই আমি আপনার কাছে আবারও আসবো। আমরা আর একজনের কথা এই পার্টে নিয়ে একটু ব্রেকে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার নিহার রঞ্জন আছেন বোধহয়। জনাব নিহার রঞ্জন, একই প্রশ্ন, যে স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের, এবং আপনারা যারা স্বাস্থ্য কর্মকর্তা জেলা উপজেলা পর্যায়ে কাজ করেন, আপনাদের আমাদের অনেক বন্ধুরা বলেন যে আপনাদের একটা বড় বৈষম্যের চেয়েও বড় সংকট হয় স্থানীয় প্রশাসনের একটা খবরদারি আপনাদের উপরে থাকে। এইটাও কি একটা বড় সংকট আপনাদের জন্য? একটু আনমিউট করে নেবেন জনাব নিহার রঞ্জন, একটু আনমিউট করে নিলে ভালো হয়। আপনার কথা শুনতে পাচ্ছি না, যদিও আপনি আনমিউট করেছেন, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা আপনার কাছে আসবো নিশ্চয়ই, আরও যারা আছেন সবার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আজকে আমরা আন্তঃ ক্যাডার বৈষম্য নিয়ে কথা বলছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সরকারি চাকরিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিয়ে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা একটা খুব কমন অভিযোগ করেন, এবং আমরা সেটার কিছু প্রমাণও দেখি, যে 2-1টি ক্যাডার বাদে অধিকাংশ ক্যাডারের কর্মকর্তারা নানা রকম বৈষম্যের শিকার হন, সেটি প্রমোশনে বিশেষ করে। তো আমরা সেটি নিয়ে কথা বলছি আজকে। আমাদের সঙ্গে আছেন বেশ কয়েকজন বিভিন্ন ক্যাডারের। আমরা বিরতির আগে ছিলাম স্বাস্থ্য ক্যাডারের নিহার রঞ্জন দাস ছিলেন আমাদের সঙ্গে, উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন বোধহয়। আছেন, হ্যাঁ, নিহার রঞ্জন দাস। আপনার কাছে যে প্রশ্নটা ছিল বিরতির আগে, যে শিক্ষা ক্যাডারের একজন আমাদের সঙ্গে ছিলেন এবং প্রাণী সম্পদ ক্যাডারের, স্বাস্থ্য ক্যাডারের বৈষম্যর চিত্রটা আসলে কেমন? কারণ এই প্রশ্নটা এই কারণে যে আমাদের অনেক বন্ধুরা বলেন, তাদের কাছ থেকে শুনেছি এরকম, যে স্বাস্থ্য ক্যাডারের লোকেদের প্রমোশন বেতন এর বাইরে একটা বড় সংকট হয় স্থানীয় প্রশাসনের একটা খবরদারি তাদের উপরে থাকে। এই অভিযোগটা সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভিকে। শুনতে পাচ্ছেন? জি জি জি।
জি, আপনি যেটি প্রশ্ন করেছেন যে স্থানীয় সরকারের কোনো খবরদারি থাকে কিনা, স্থানীয় আমি সরকার না, স্থানীয় বিষয়টাকে প্রশাসন। স্থানীয় প্রশাসন, প্রশাসন। সরি। জি, আসলে আমি ঠিক বিষয়টা এভাবে বলতে চাচ্ছি না। তো বিষয়টা হলো যে ধরেন আমার দপ্তরের স্বাস্থ্যের যে কাজগুলো, স্বাভাবিকভাবেই ওখানে স্বাস্থ্য কর্মকর্তা যিনি থাকেন, আমি বলবো যে ওই বিষয়ে উনি পারদর্শী এবং এক্সপার্ট। তো এই বিষয়গুলোর রিলেটেড যে কাজ থাকবে, তাহলে সেই কাজকে সমন্বয় করার জন্য যদি স্থানীয় প্রশাসন যারা থাকে তারা তাদের সহযোগিতা নিয়ে কাজ করে, তাহলে বিষয়টা একটু সুন্দর হয়। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা অষ্টম পে স্কেলের আন্দোলনের সময় থেকে এই বিষয়গুলো দেখেছি যে এক ধরনের আহ, যত রকম এগুলো তদারকি কমিটি থাকে, সেই কমিটিগুলোতে উপজেলা পর্যায়ে ইওনো সাহেব এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক সাহেব যারা থাকেন, মহোদয় যারা থাকেন, তারা এগুলো সভাপতি হয় আর কি। তো স্বাস্থ্য বিভাগের কাজের ক্ষেত্রে আমি মনে করি যে সুচারুরূপে স্বাস্থ্য বিভাগের কাজ করার জন্য উপজেলা পর্যায়ে যিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা জেলা পর্যায়ে জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান, জেলার সিভিল সার্জন, ওনাদেরকে সভাপতি করে এই কাজগুলো করলে আরো একটু সুষ্ঠুভাবে করা যায়। আর আপনার আরেকটি প্রশ্ন যেটি, যে আমাদের স্বাস্থ্য বিভাগে কি কি ধরনের আসলে বৈষম্য বা সমস্যা বিদ্যমান রয়েছে, খুব যদি সংক্ষেপে আমি একটু মোটা দাগে পয়েন্ট আকারে বলতে চাই, যে আমাদের মানে গ্রেড ভিত্তিক এবং ব্যাচ ভিত্তিক পদোন্নতির একটি বড় সংকট রয়েছে। অর্থাৎ আপনি আমি 33 বিসিএস এর প্রজন্মের একজন কর্মকর্তা। আমাদের 33 বিসিএস এর যারা প্রশাসন ক্যাডারের, তারা কিন্তু 5 বছরের মাথায় পদোন্নতি পেয়ে অনেকেই ইওনো পদে গিয়েছে। কিন্তু এখনো যদি আপনি দেখেন যে আমাদের 33 বিসিএস এর প্রচুর কর্মকর্তা রয়েছে যারা এখনো আমাদের সার্ভিস লাইফের 10 বছর চলছে, তারা নবম গ্রেডে তাদের মানে কাজ করছে বিভিন্ন জায়গায়। কিছু কিছু জায়গায় পদোন্নতি কিছু কিছু হয়েছে, অনেকে পেয়েছে, কিন্তু মেজরিটি এখনো নবম গ্রেডে কাজ করছে। তো এই ব্যাচ ভিত্তিক এবং গ্রেড ভিত্তিক পদোন্নতির জায়গাটাতে একটা বড় সংকট। তারপরে আমাদের যে জনবল, আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের প্রশাসন ক্যাডারের যে ক্যাডার স্ট্রেংথ অ্যারাউন্ড 10,000-এর মতো হবে। আমাদের এখন বর্তমানে স্বাস্থ্য ক্যাডারের জনবল কাঠামোতে চিকিৎসকের সংখ্যা প্রায় 35,000। তাহলে সেই তুলনায় আমার কিন্তু আরো 3 গুণ থেকে 3.5 গুণ পদ মানে সৃজন হওয়ার কথা। জনবল কাঠামোতে বর্তমান সময় উপযোগী একটি কাঠামোগত পরিবর্তন হওয়ার কথা, সেটি হয়নি। প্রচুর পরিমাণ এখানে ল্যাকিংস রয়েছে। আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমাদের এটিতেও একটি টেকনিক্যাল ক্যাডার, আমাদের বিশেষায়িত সেবা দেওয়ার জন্য কিন্তু উচ্চতর প্রশিক্ষণের বিষয় আছে। দেশের ভিতরে এফসিপিএস এবং এমডিএমএস ডিগ্রি রয়েছে, দেশের বাইরে আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। তো উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগে আমাদের এই ট্রেনিং ব্যক্তিগত খরচে অনেকে গিয়ে দেশের বাইরে করে আসে। সরকারের তরফ থেকে এখানে কোনো ধরনের কোনো রকম আর্থিক সহযোগিতা আমরা পাই না। তাহলে সেই ক্ষেত্রে বাইরের ডিগ্রিগুলো তো অনেক এক্সপেন্সিভ, সেই পরিমাণ খরচ করে কিন্তু দেশের বাইরে থেকে ডিগ্রি করে আসা কঠিন। এবং না করার ফলে যেটি হচ্ছে যে আমার দেশের জনগণ আরো উন্নত যে চিকিৎসাগুলো, বিশেষায়িত সেবা, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে আপনি যদি চিন্তা করেন যে আমাদের সরকারের নির্বাহী বিভাগের যে পদগুলো, উপসচিব এবং অ্যাবাব যে পদ, এই পদগুলো কিন্তু সরকারের পদ। এই পদগুলোতে 26টা ক্যাডারেরই সমভাবে যাওয়ার সুযোগ আছে, সেখানে একটি বড় ধরনের বৈষম্য বিদ্যমান রয়েছে। মানে জেলা 75% প্রশাসক সাধারণত মানে সাধারণত না, সবসময় প্রশাসন ক্যাডার থেকেই হয়। জি জি। তো এইখানে যদি ওপেন এক্সামের মাধ্যমে সুপিরিয়র সার্ভিস পুল করে আপনি এখানে মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ক্যাডার কর্মকর্তাকে এখানে নির্বাহী বিভাগের কাজের জন্য, পলিসি মেকিং এর জন্য এখান থেকে বেছে নেওয়া হয়, সেক্ষেত্রে দেশের জনগণ সহ এবং পলিসি মেকিং একটা বড় ধরনের পরিবর্তন আসা সম্ভব। এটা এরপরে আমাদের জি জি হ্যাঁ, না আমি পরামর্শ জায়গায় আরেকটু পরে আসতে চাই, আরো নিশ্চয়ই অনেকগুলো পরামর্শ আপনারা দিবেন। আমি শুরুতে একটু বুঝবার চেষ্টা করছি যে বৈষম্যের বড় মোটা দাগে আপনি কয়েকটা পয়েন্ট বললেন, মানে এর বাইরে আরো যদি আমি একটা ইন্ডিকেট করি, এর মধ্যে আমাদের সর্বোচ্চ অধ্যাপক গ্রেড 3 পর্যন্ত যেতে পারে। এবং আমাদের 2টি স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিভাগের যে পদ দুটি, সেটিকে গ্রেড 1 করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে গ্রেড 1 এর কোনো কর্মকর্তা যেতে পারছে বলে আমাদের কাছে নেই। আচ্ছা, তার মানে কি আপনাদের যে সর্বোচ্চ পদ অধ্যাপক সেটি হচ্ছে গ্রেড 3? সেটি গ্রেড 3।
তার মানে আপনি সারা জীবন চাকরি করলেও গ্রেড ওয়ানে যেতে পারবেন না, ব্যাপারটা এরকম? গ্রেড ওয়ানে যাওয়ার জায়গাটাই সংকুচিত করা আছে। অর্থাৎ আমি যদি ক্যাডার স্ট্রেংথ চিন্তা করি, অ্যাডমিন ক্যাডারের যতগুলো গ্রেড ওয়ান, তাহলে আমার 3.5 গুণ আমি চিন্তা করলে আমার সেই পরিমাণ গ্রেড ওয়ান পোস্ট হেলথ ক্যাডারে ক্রিয়েট হওয়ার কথা হুম। প্রত্যেক গ্রেডে। আমি যদি এটা চিন্তা করি আর কি, সেই ধরনের কোনো কার্যক্রম এখানে আমরা দৃশ্যমান দেখি নাই। এবং আমাদের সবচেয়ে আরেকটা বড় বৈষম্যর জায়গা, ষষ্ঠ গ্রেডের আমাদের যে প্রথম পদোন্নতি, অর্থাৎ ষষ্ঠ গ্রেডের আমাদের যে পদগুলো রয়েছে, এই গ্রেডে এমনও হয়েছে এক ব্যক্তির 3 বার পদোন্নতি হয়েছে একই গ্রেডে। সেটি কিভাবে? উপজেলা মানে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবার একই ব্যক্তি যখন ডিগ্রি কমপ্লিট করেছে তখন তাকে পদোন্নতি দেওয়া হয়েছে জুনিয়র কনসালটেন্ট, আবার একই ব্যক্তিকে ডিপিসি করে আবার পদোন্নতি দেওয়া হয়েছে সহকারী অধ্যাপক, কিন্তু 3 জনেরই গ্রেড সমান। এইটার মতো মানে বিধি বহির্ভূত কাজ আমার হেলথ ছাড়া আর কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না। এটা কেন হয় বলে মনে হয় আপনার? কোনো ব্যাখ্যা আছে? এই মানে জায়গাটাতে ওই যে আমি বললাম প্রথমে যে গ্রেড ভিত্তিক এবং ব্যাচ ভিত্তিক পদোন্নতির একটি সমস্যা। যদি আমাকে গ্রেড ভিত্তিক পদোন্নতি দিয়ে দেওয়া হয়, এরপরে আমার ডিগ্রি করলাম, তখন আমাকে পদায়ন করবে কনসালটেন্ট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। ভেরি সিম্পল, কিন্তু এই ধরনের পদক্ষেপ নাই। এরকম হিউজ এক্সাম্পল আছে যারা একই গ্রেডে 3 বার পদোন্নতি পেয়েছেন। তারপরে আমাদের এটি তো আরেকটা সংকট। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি এটি একটা বড় ধরনের এই পার্টে আমি আবার একটু শিক্ষা ক্যাডারে একটু যাই। জনাব আব্দুল সালাম আছেন আমাদের সঙ্গে। জনাব আব্দুল সালাম, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা নিশ্চয়ই? আমি আপনার কাছে একটু বৈষম্যের জায়গাটা তো 3 জন বললেন, আমি একটু অন্যভাবে আপনাকে প্রশ্নটা করি যে এই যে আপনারা বলছেন বছরের পর বছর ধরে যে 2-1টি ক্যাডার বাদে বাকি সবাই বৈষম্যের শিকার হন, এখন খুব সিম্পল প্রশ্ন যে কেন এই বৈষম্যটা করা হয়? মানে রাষ্ট্র বা সরকার কি মনে করে যে আপনারা এই যারা প্রশাসন বা পুলিশ ক্যাডারের বাইরে যারা শিক্ষা, তথ্য, প্রাণী সম্পদ, ওনাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন এরকম মনে করেন, নাকি অন্য কোনো ঘটনা আছে এখানে? আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, আর সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে আন্তঃ ক্যাডার বৈষম্য, আমরা 24তম ব্যাচে যোগদান করেছি। তো এই যোগদান করার পর থেকে এখন প্রায় 19 বছর আমাদের চাকরি চলমান। আমরা আন্তঃ ক্যাডার বৈষম্য এই শব্দটার সঙ্গে বহুল পরিচিত। আমি এই বিষয়টা নিয়ে যদি আমি আমার বক্তব্য বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় যে প্রধানত আমি যে কারণটাকে চিহ্নিত করতে চাই, যেটা হচ্ছে যে সোশ্যাল পারসেপশনকে আমি দায়ী করতে চাই। অর্থাৎ আমি যে সামাজিক। জনাব আব্দুল সালাম, আপনার উত্তরে যাওয়ার আগে আপনি যে একটা শব্দ বলেছেন, আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করি। আপনার চাকরির বয়স আপনি বলছেন 19 বছর, তাই তো? তা আপনার এখন পদ কি? জি, এখন সহযোগী অধ্যাপক হয়েছেন। আচ্ছা, তার মানে 19 বছরে আপনি সহযোগী অধ্যাপক হয়েছেন, তাহলে আপনি তো আশা করা যায় যে এর পরে একটা দ্রুত প্রমোশন পেলে আপনি অধ্যাপক হয়ে যাবেন। তাহলে কি এটা বৈষম্য? এখন বৈষম্য আমি বলছি যে হ্যাঁ বৈষম্য, কারণ আমার 24তম ব্যাচের আমার শিক্ষা ক্যাডারের অর্ধেকেরও বেশি আমাদের সহকর্মী 19 বছরে মাত্র একটি পদোন্নতি পেয়েছে। একটি পদোন্নতি পেয়েছে, অথচ 19 বছরে একটি পদোন্নতি, তার মানে উনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হয়েছেন, তাই তো? জি জি, তারা সহকারী অধ্যাপক হিসেবে আছেন। আচ্ছা, এখন পদোন্নতি এই যে এই বৈষম্যটা থাকার কারণ ছিল না, কারণ আমাদের 24তম ব্যাচে সবাইকে যদি সরকার পদোন্নতি দিয়ে দিত, একেবারে পদোন্নতি দেওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত সুযোগ আছে, এবং পদোন্নতি দিলে সরকারের আর্থিক সংশ্লেষ সহ অন্য কোনো বিষয় এখানে ছিল না। এখন বৈষম্যের ক্ষেত্রে আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আজকে ধরেন যে সমাজ এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা আছেন, তারা একজন প্রশাসন এবং পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তাকে মর্যাদার যে দৃষ্টিতে দেখেন, শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তাকে মর্যাদার সেই দৃষ্টিতে দেখেন কিনা, সেই প্রশ্নটা করা হলে সঙ্গত কারণে নেগেটিভ উত্তর চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে যে 28টি ক্যাডার বা এখন 28টি ক্যাডার সরকার যে নির্বাচন করলো, 28টি ক্যাডারের সমবেত প্রচেষ্টার মাধ্যমে সরকার, দেশ এবং জাতির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। এখানে প্রত্যেকটা ক্যাডারের কার্যপরিধি আলাদা, প্রত্যেকটা ক্যাডারের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য আলাদা। একটি ক্যাডার আরেকটি ক্যাডারের সহযোগী হতে পারে, কিন্তু কখনো একটি ক্যাডার আরেকটি ক্যাডারের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ নাই। যেমন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের কাজ
বা দায়িত্ব কখনো প্রকৌশল ক্যাডারের কর্মকর্তারা করতে পারবেন না। Right. প্রকৌশল ক্যাডারের কর্মকর্তার যে দায়িত্ব সেটা কখনো শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা করতে পারবেন না। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কাজ কখনো ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা করতে পারবেন না। কাজে সবাই যখন সমবেতভাবে কাজ করবে তখন দেশ এবং জাতি এগিয়ে যাবে। কিন্তু এই জায়গাটাতে এসে বৈষম্য নামক শব্দটা আমি এই আলোচনায় ফাঁকে বলতে চাই, আমরা আশা করি নতুন বাংলাদেশে অচিরেই বৈষম্য নামক শব্দটির বিলুপ সাধন হবে। এখানে আমি একটা বিষয় বলতে চাই যে জনাব আব্দুল সালাম, এই পর্যন্ত রেখে একটা বিরতিতে যাই, ফিরে এসে আপনার কাছে আবার আসবো। দর্শক, আজকে আমরা আন্তঃক্যাডার বৈষম্য নিয়ে কথা বলছি, আর একটা ছোট্ট বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সরকারি চাকরিতে আন্তঃক্যাডার বৈষম্য নিয়ে। আপনারা জানেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা শ্রেণী পেশার চাকরির মানুষেরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে আছেন, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো সেই রকম একটি বাস্তবতায় আমরা সরকারি চাকরিতে যে 25টির বেশি ক্যাডার আছে, সেখানে 2-1টি ক্যাডারের বাইরে বাকি সব ক্যাডারের মানুষেরা সবসময় বলে থাকেন যে তারা বৈষম্যের শিকার, এবং তারা বিশ্বাস করেন যে এই সরকার এসেছে যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, ফলে তারা মনে করেন বা বিশ্বাস করেন যে এই আমলে হয়তো তাদের সেই বৈষম্যের যন্ত্রণাটা ঘুচবে। আমাদের সঙ্গে আছেন শিক্ষা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, বিভিন্ন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা। আমরা বিরতির আগে ছিলাম জনাব আব্দুল সালাম আপনার কাছে, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করলেন, এরকম যে পারসেপশন সমাজের মানুষেরা একজন বিসিএস ক্যাডার কিংবা প্রশাসন ক্যাডারের বা পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তাকে যে মর্যাদায় দেখে, শিক্ষা বা প্রাণী সম্পদ ক্যাডারের একজন কর্মকর্তাকে সেইভাবে দেখে না। তো এই যে সোশ্যাল পারসেপশন, এটার কারণেই কি আপনাদের প্রতি সরকার বা প্রশাসন, যারা আপনাদের পদোন্নতি দেওয়ার কর্তৃপক্ষ, এই পারসেপশন থেকে তারা এই কাজগুলো করেন, এরকম ব্যাপারটা? আমি আপনার বিষয়টা একটু বলছি, যে আপনার কথা রেশ ধরে আমি একটা কথা বলতে চাই। আমাদের জাতীয় বাজেটের প্রতি 100 টাকা যদি বাজেট ধরা হয়, তাহলে 25 টাকা হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা এবং পেনশন জন্য বরাদ্দ দেওয়া হয়। এখন একটি ক্যাডার, 2টি ক্যাডার বা 3টি ক্যাডারের জন্য যদি বেশি, আমি আপনাকে বলি, পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে প্রশাসন ক্যাডারের কথাই বলতে পারি, তাদের অর্গানোগ্রামে যে পদ আছে তার কয়েক গুণ করে প্রতি টায়ারে তাদের পদোন্নতি দেওয়া আছে। যেই মাত্র পদোন্নতি দেওয়া হবে তখন তাদের সুযোগ সুবিধা এবং বেতন ভাতাদির একটা বিষয় চলে আসে। এই 125 টাকার উপরে কিন্তু চাপ করে, এটার জন্য অন্য ক্যাডার বঞ্চিত হওয়ার একটা সুযোগ থাকে। তারপরে আমি যে কথাটা বলতেছিলাম, আমি বর্তমানে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে কর্মরত আছি। দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সেইখানে এই মুহূর্তে 25,000-এর বেশি স্টুডেন্ট অধ্যয়নরত আছে। এই 25,000-এর বেশি স্টুডেন্টের 95% স্টুডেন্টের বাড়ি হচ্ছে, নিজ জেলা হচ্ছে মানিকগঞ্জ। এখন এই 25,000 স্টুডেন্টকে প্রকৃত মানব সম্পদে রূপান্তরিত করা, সুনাগরিক হিসাবে গঠন করা, তাদেরকে সততা, নৈতিকতা, দক্ষতা, দায়িত্বশীলতার শিক্ষা দেওয়ার দায়িত্ব মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে 110 জনের মতো শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োজিত আছেন, এবং তারা তাদেরকে সাধ্যমতো তাদেরকে এই বিষয়গুলি শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা যদি এখন একটু চিন্তা করি যে মানিকগঞ্জ জেলার টোটাল জনগোষ্ঠী থেকে যদি এই 25,000 স্টুডেন্টকে, অর্থাৎ এই 25,000 মানুষ শিক্ষার্থীকে যদি মাইনাস করা হয়, তাহলে মানিকগঞ্জ জেলার যে কোনো উন্নয়ন আপনার কাছে জিরো মনে হতে পারে। কাজেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দেশ এবং জাতি গঠনের জন্য যে ভূমিকা রেখেছে, সেটাকে কোনো দৃষ্টিতেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই পর্যায়ে আমি আপনাকে একটা বিষয় বলি, আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদে আছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে নাগরিকদের জন্য সুযোগের সমতা বজায় থাকবে। এখন আমরা যারা ক্যাডার কর্মকর্তা হয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে বিসিএস ক্যাডার কর্মকর্তা হওয়া আমাদের সকলেরই স্বপ্ন থাকে, এবং তখন আমাদের কাছে সকল ক্যাডার সম মূল্যের থাকে। কে কোন ক্যাডারে যাব তখন সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা সেই প্রতিযোগিতার যাত্রাটা শুরু হয় এট দ্য সেম পয়েন্ট, এক জায়গা থেকে। একই পিএসসির আন্ডারে, একই প্রশ্নে, একই সিলেবাসে সবাই প্রিলিমিনারি পরীক্ষা দিই, একই প্রশ্নে লিখিত পরীক্ষা দিই, একই মেডিকেল বোর্ডে মেডিকেল পরীক্ষা দিই, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেওয়ার জন্য
সকল কিছু হওয়ার পরে আমরা একই দিনে সংস্থাপন মন্ত্রণালয় থেকে নিয়োগ পাওয়ার পরে আমরা একই সিলেবাসে বিভাগীয় পরীক্ষা দিই, একই সিলেবাসে সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে পদোন্নতি যোগ্যতা অর্জন করার পরে আমাদের মধ্যে যে বৈষম্য, সেটা আমি আপনাকে বলতে চাই, আমাদের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সবাই ক্যাডার হওয়ার পরেও 4th গ্রেডে যাওয়ার পরে তাদের ডেস্টিনেশন শেষ। 4th গ্রেডে যাওয়ার পরে তাদের সামনে আর কোনো গন্তব্য নাই। এবং শিক্ষা ক্যাডারের অসংখ্য কর্মকর্তা আছেন যাদের বছরের পর বছর বেতন বৃদ্ধি হচ্ছে না, অথচ তারা সার্ভিস রাষ্ট্রকে দিয়ে যাচ্ছেন। এটা তো সংবিধান কভার করে না, এটা সংবিধান কভার করে না। আরেকটা বিষয় আপনি দেখেন যে মহামান্য রাষ্ট্রপতির আদেশে যখন কোনো প্রজ্ঞাপন জারি হয় জনস্বার্থে, সেই প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়ন করা প্রত্যেক প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর জন্য বাধ্যতামূলক দায়িত্বে পরিণত হয়। অথচ আমরা দেখি যে জাতীয় পে স্কেলের মতো একটা গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনের নির্দেশনা ঝুলে থাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। সাপোজ আমি আপনাকে বলি, আমাদের 24তম ব্যাচের আমরা শিক্ষা ক্যাডারের আমাদের 2021 সালের 1 জুন আমাদের 4th গ্রেড প্রাপ্যতা অর্জিত হয়েছে। আজকে টকশোতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে এই 4th গ্রেডের জিও হয় নাই। এটা কি বৈষম্যের মধ্যে পড়ে না? এটা জনাব আব্দুল সালাম, এটা কেন হয় নাই সেই প্রশ্নের উত্তর কি আপনারা জানেন? এটা কেন হয় নাই, কারণ হচ্ছে যে এটা কেন হয় নাই, এই সিদ্ধান্তটা সংবিধানে অর্থাৎ রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কনসার্ন মিনিস্ট্রির দায়িত্বে। আর কনসার্ন মিনিস্ট্রির দায়িত্বে অর্থাৎ সচিব মহোদয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন, তারা যদি চান তাহলে তারা বিনা মানে যে কোনো মুহূর্তে সেই জিওটা জারি করতে পারেন, কারণ তাদের সেই সুযোগ দেওয়া আছে। কিন্তু তারা সেটা জারি করেন না, কারণ তারা প্রশাসন ক্যাডারের, আপনারা শিক্ষা ক্যাডারের, এজন্য মানে তারা আপনাদেরকে আন্ডারমাইন করেন। আমি আমি এইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এখানে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা সেটা দেখতে হবে। কারণ একজন নাগরিকের কোনো অধিকার যখন প্রাপ্যতার মধ্যে আসে, তখন যাদের দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে তাকে সেই অধিকারটুকু দিয়ে দেওয়া। এখানে সংবিধান কারো অধিকার থেকে তাকে বঞ্চিত করার কোনো বিষয় নাই। আপনি যদি দেখেন যে আমরা শুধু শিক্ষা ক্যাডার নিয়ে বলছি সেই বিষয়টা না, আপনি জানেন যে বাংলাদেশে একমাত্র জনবল কাঠামো রিপোর্ট হয়েছে 1983 সালে এনাম কমিটির রিপোর্টে, যেটা এক আদেশে 1984 সালে বাস্তবায়ন হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, যেখানে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্সে পাঠদান করা হয়, শুধু অনার্স এবং মাস্টার্সে, সেখানে ইমেরিটাস প্রফেসর সহ কমপক্ষে আমার জানা মতে 25 থেকে 27 জন শিক্ষক ওইখানকার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আমার মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, সেইখানে ঢাকা ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা ইউনিভার্সিটির যে ইংরেজি ডিপার্টমেন্টের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রায় নিয়ার অ্যাবাউট কাছাকাছি সিলেবাস, সেখানে অনার্স পড়ানো হচ্ছে মাত্র 4 জন শিক্ষক দিয়ে, এবং সেখানে সর্বোচ্চ পদ হচ্ছে সহযোগী অধ্যাপকের, আর বাকি একজন লেকচারার, একজন সহকারী অধ্যাপক, 2 জন লেকচারার। উপরন্তু তারা শুধু অনার্স পড়াচ্ছে না, তাদেরকে ইন্টারমিডিয়েটে পড়াইতে হচ্ছে, তাদেরকে ডিগ্রি পাস কোর্সে পড়াতে হচ্ছে। অথচ 1983 সালে এনাম কমিটির রিপোর্ট বলছে যে যদি কোনো সরকারি কলেজে শুধু কোনো সাবজেক্টে ইন্টারমিডিয়েট থাকে সেখানে 2 জন শিক্ষক থাকবে, যদি ডিগ্রি থাকে সেখানে 4 জন শিক্ষক থাকবে, যদি কোনো সাবজেক্টে অনার্স থাকে তাহলে সেখানে 7 জন শিক্ষক থাকবে, যদি মাস্টার্স থাকে সেখানে 12 জন শিক্ষক থাকবে। 1984 সালে বাংলাদেশের ঢাকা কলেজ, ইডেন কলেজ, কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, জগন্নাথ কলেজ, বিএম কলেজ সহ যতগুলি কলেজে যতগুলি সাবজেক্টে অনার্স ছিল, এক অর্ডারে প্রত্যেকটা কলেজে 12টা করে এবং 7টা করে পদ সৃষ্টি হয়েছে। আমার সাবজেক্টে কবি নজরুল কলেজে 7টা পদ সৃষ্টি হয়েছে। 1983 সালে যে শিক্ষা ক্যাডারের যে অর্গানোগ্রাম থাকার কথা ছিল, আপনার বর্তমানে বাংলাদেশের অধিকাংশ কলেজে সেই অর্গানোগ্রামটুকু নাই। অথচ আপনি যদি দেখেন অনার্স ফার্স্ট ইয়ারে 6টা কোর্স, অনার্স সেকেন্ড ইয়ারে জনাব আব্দুল সালাম, আমরা বুঝতে পারছি যে এখন মূল প্রশ্নটা হলো যে এই জায়গা থেকে তো বেরোতে হবে। মানে আমরা আজকে যে অনুষ্ঠানে শিরোনাম দিয়েছি আন্তঃক্যাডার বৈষম্য, সেই বৈষম্যটা বলতে গেলে অনেক বৈষম্য, প্রত্যেকটা ক্যাডারেরই বৈষম্যের ধরন আলাদা।
কিন্তু আমরা সমাধানের পথটা খুঁজতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো আপনাদের সবার কাছেই যে আসলে আমরা এখান থেকে বেরোবো কী করে। দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য নিয়ে এবং এ থেকে বেরোনোর উপায় কি। আমরা অনুষ্ঠানের এই পার্টে খুব বেশি সময় পাবো না। আমরা আপনাদের চারজনের কাছেই অল্প অল্প একটু শুনতে চাইবো। জনাব শওকত হোসেন মোল্লা, আপনার কাছে আবার যাই যে ক্যাডার বৈষম্য নিয়ে অনেক কথা বলবার চেষ্টা আমরা করলাম, কিন্তু অল্প সময় বলা কঠিন। কিন্তু এখান থেকে আমরা বেরোতে চাই। আপনাদের যে প্রত্যাশা বা দাবি, এই সরকার আপনাদের আন্তঃক্যাডার বৈষম্য দূর করবে, সেটি কি করে সম্ভব? মানে আপনার স্পেসিফিক পরামর্শটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বৈষম্য কিভাবে তৈরি হয়, একটা প্রশ্ন আপনি করেছিলেন। আসলে বৈষম্য তৈরি করা হয় কেন হয় না, তৈরি করা হয় একেবারে পরিকল্পিতভাবে। আমি আপনাকে এর আগেই বলেছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের যে জায়গা, সেই জায়গাটিতে কিন্তু স্ব ক্যাডারের অবস্থান নেই। আমি একসময় প্রাইমারিতে চাকরি করতাম, প্রাথমিক শিক্ষাতে কাজ করবো এরকম একটা টার্গেট ছিল। কিন্তু যখন এডুকেশন ক্যাডারে এলাম, তখন দেখলাম যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিসিএস এডুকেশন ক্যাডারের তফসিলভুক্ত সবগুলি পদ অ্যাডমিন ক্যাডারের সবাই সেখানে পদায়ন হয়ে আছে। মানে নীতি নির্ধারণের যে জায়গা, সেই জায়গাগুলি স্ব ক্যাডারের নেই। বৈষম্যের যতগুলি জায়গাতে পদোন্নতির এই জায়গাটিতে আছে। অ্যাডমিন মানে ক্যাডার যেমন আপনার পয়েন্টটা খুব পরিষ্কার। আমি যদি বুঝে থাকি, অর্থাৎ যেই ক্যাডারের প্রমোশন সেই ক্যাডারের লোকদের হাতে থাকতে হবে। অর্থাৎ বিসিএস এর প্রশাসন ক্যাডার যদি শিক্ষা বা তথ্যের প্রমোশনের দায়িত্বে থাকে, তখন বৈষম্যটা তৈরি হয়, এরকম ব্যাপারটা? জি জি, রাইট রাইট। আমি বলতে চাচ্ছি শুধু মন্ত্রণালয় না, আপনি মন্ত্রণালয়ে ওই যে সিনিয়র সার্ভিস পুল, অর্থাৎ উপসচিব বা তদূর্ধ্ব পদের যে পদগুলো আছে, সেই পদগুলোতে কিন্তু ওই সিনিয়র সার্ভিস পুল যে আদেশ 1979, সেই অনুযায়ী সবগুলো ক্যাডারের কিন্তু সেখানে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এমন একটি বলয় তৈরি করা হয়েছে, সেই উপসচিব পর্যায়ে বা তদূর্ধ্ব পদে উপসচিব যখন পদায়ন হয়, নিয়োগ হয়, তখন সেখানে 75% এডুকেশন ক্যাডার থেকে, অ্যাডমিন ক্যাডার থেকে, আর বাকি সব ক্যাডার থেকে 25% সেখানে নেওয়া হয়। এখানে কিন্তু চরম একটি বৈষম্য আছে। তো এখন এখন এইটা একটা বিরাট সংকট, তাহলে বিরাট বৈষম্য আপনার কথায় যেটা বুঝি। এখন এখান থেকে সরকারের বের হওয়া কি খুব সহজ বলে মনে করেন আপনি? ভাই, হ্যাঁ, আমি সেটিকে খুব বেশি কঠিন মনে করি না, কারণ নির্বাহী আদেশ সরকার করতেই পারে। আর যেহেতু একটি বৈষম্য, আমি বলেছি যে বৈষম্যের কারণে কিন্তু প্রতিটি সেক্টর থেকে যে জনগণের সেবা, সেই সেবাটি থেকে দেশবাসী বঞ্চিত হচ্ছে, নাগরিক বঞ্চিত হচ্ছে, দেশ বঞ্চিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য যে বৈষম্যগুলো তৈরি করা হয়েছে, আমি ওই যে অনেকে বলেন পদোন্নতি বলেন, ডিএসপুল বলেন, এক ক্যাডার অন্য ক্যাডারের পদ দখল বলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় গ্রেডের পদ সৃষ্টি বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলেন, ষষ্ঠ গ্রেডের পদোন্নতি বলেন, স্ব ক্যাডার অধিক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের কথা বলেন, এইগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনি দেখবেন একটা ট্রেন্ড চালু হয়েছে, যে ডাক্তার বা প্রকৌশলী তারা ক্ষমতার কাছে যাওয়ার জন্য, ক্ষমতা প্রয়োগের সুযোগ যেখানে আছে, সোশ্যাল স্ট্যাটাস যাদের বেশি মনে হচ্ছে আপাতত, সেই সমস্ত ক্যাডারে যাওয়ার জন্য কিন্তু ডাক্তার এবং হ্যাঁ, আমরা তো দেখেছি প্রকৌশলীরা যে প্রতিযোগিতা করছে। প্রকৌশলী কিংবা ডাক্তার তারাও পুলিশ হয়ে যাচ্ছেন, ডিসি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, Right, এটি একটি কিন্তু বড় রাষ্ট্রের জন্য অনেক জি, বড় ক্ষতি, জি। কারণ রাষ্ট্র তাদেরকে তৈরি করার জন্য অনেক কিন্তু আর্থিক ব্যয় করে। আমাদের সুস্পষ্ট এখানে পরামর্শ বা মতামত যেটি বলছেন, সেটি হচ্ছে আমরা যার যার ক্যাডার, তার মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণে দিতে হবে। তাহলে স্ব ক্যাডার, যেমন শিক্ষার কোথায় কি প্রয়োজন, সেখানে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সবচেয়ে ভালো বুঝবেন। রাইট। স্বাস্থ্য খুবই খুবই ক্যাডারের খুবই কর্মকর্তারা বুঝবেন স্বাস্থ্য ক্যাডারের কোথায় কোন সমস্যা আছে, সেটি সমাধান কৌশল। এটি ওইখান থেকে, এর বাইরে প্রফেশনাল ক্যাডার যারা আছেন, তাদের বাইরে টেকনিক্যাল ক্যাডার যারা আছেন, তাদের বাইরে অন্য কেউ নীতি নির্ধারণ পরিকল্পনা করলে এই সব সময় এই যে এই বৈষম্য, বৈষম্যটা এটি থাকবে। আস্তে আস্তে বাড়তেই একদম থাকবে। পরিষ্কার আপনার কথা। আর আমি একটু একটু ডাক্তার নিহার রঞ্জন দাস, আপনার পরামর্শ শুনতে চাই। খুবই টেকনিক্যাল ক্যাডার এটি, স্বাস্থ্য এবং প্রান্তিক মানুষের খুব কাছাকাছি আপনাদের থাকতে হয়। মানুষ অসুস্থ হলে তো আপনাদের কাছেই যায়। যারা শওকত হোসেন মোল্লাজি একটা খুব স্পেসিফিক পরামর্শ দিলেন যে ক্যাডারের প্রমোশন, বদলি, এইটা সেই ক্যাডারের লোকেরাই যেন নিয়ন্ত্রণ করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করা। তো আপনার এই বাইরে আর কোনো পরামর্শ আছে, বা এই অন্তর্বর্তী সরকার এই বিষয়টা আসলে করতে পারবে বলে মনে করেন আপনি? আমি স্যারের কথার সাথে একদম একমত। আমি এই সরাসরি প্রশ্নে আসার আগে আমি আর 30 সেকেন্ড সময় নিব,
যে দু একটা জিনিস আমি বলতে পারিনি, তারপর আপনার প্রশ্নের উত্তরে আসছি। তো আমাদের এই স্বাস্থ্য ক্যাডারের যে আরেকটি সমস্যা, সেটি হলো পদোন্নতির সাথে ডিগ্রির একটা বাধ্যবাধকতা, যেটি অন্য কোনো ক্যাডারে নাই। ডিগ্রি থাকতে হবে পদোন্নতি থেকে। লেজিসলেটিভ আমাদের পাওয়ারটা আমাদের নেই। আমাদের কর্মক্ষেত্রে সিকিউরিটির যথেষ্ট অভাব আছে, পেশেন্ট সেফটি এবং ডক্টর সেফটি। আমাদের এখন পর্যন্ত সেই রকম ধরনের স্বাস্থ্য সেবার যে আইনটা মানে তৈরি হওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। আর আমাদের ঝুঁকিপূর্ণ পেশা হিসাবে আসলে আমাদের এখানে যথেষ্ট মানে আমি বলবো যে কর্তা ব্যক্তিদের আমাদের প্রতি সহানুভূতির অভাব আছে। এই ঝুঁকির জায়গাটাকে আমাদের কাজের ক্ষেত্রে যেন আমরা আরো একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি, এই জায়গাটাকে আমি মিনিমাইজ করি। এবং এই সবগুলো সমস্যার কারণে যেটি হচ্ছে, স্যারের কথার সাথে সুর ধরে আমি বলতে চাই যে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আলটিমেটলি হচ্ছে কি, আমি যখন পদোন্নতি পাচ্ছি না, এই বৈষম্য শিকার হচ্ছি, আমাদের ক্যাডার কর্মকর্তারা তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলছে এবং সার্ভিস দেওয়ার মনোবৃত্তিটা তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কমে যাচ্ছে। এবং মানে কি বলবো, তারা প্রতিনিয়ত একটা মানসিক মানে ডিপ্রেশনের মধ্যে থাকে যে এখানে এসে কি আমরা ভুল করেছি কিনা, এবং দেশের বাইরে চলে যাওয়ার ডাক্তারদের একটা প্রবণতা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমার দেশের, সোসাইটির এবং আমার জনগণের জন্য এটা আমি বলবো যে একটি বড় ধরনের লস। এখন আমি সরাসরি আসি যে সমাধানের বিষয়গুলো কি হতে পারে। একটি তো স্যার বললেনই, স্যারের কথার সাথে এটি আমি একমত। এবং এই ক্ষেত্রে আমাদের ব্যাচ ভিত্তিক এবং গ্রেড ভিত্তিক পদোন্নতির একটি ব্যবস্থা করা, আমাদের পদোন্নতির ক্ষেত্রে ডিগ্রির বাধ্যবাধকতাকে তুলে দেওয়া, উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি আর্থিক ব্যবস্থা করা, সুপিরিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে উপসচিব পদগুলোকে পূরণ করা। সব ক্যাডার এখানে সমভাবে পরীক্ষা দিয়ে আসবে, যার যতটুকু যোগ্যতা আছে সে আসবে, আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নাই। এবং স্বাস্থ্য কর্মকর্তাদের একটি লেজিসলেটিভ পাওয়ার, যেটি বললেন, আমাদের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের জন্য, মান নিয়ন্ত্রণের জন্য, জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেই আইনগত ভিত্তি বা আমাদের আইনগত যে সহযোগিতা বা আমরা যেভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেটির ব্যাপারে আমি সুনির্দিষ্ট মানে হস্তক্ষেপ জি জি চিন্তা করব। এবং একদম আমাদের শেষ করতে হচ্ছে একদম। কর্মকর্তা জি যারা আছেন, জি এক লাইনে শেষ জি করছি, সম গ্রেডের কর্মকর্তাদের সব গ্রেডেই, যারা ধরেন আমার উপসচিব গ্রেডে যে ধরনের সুবিধা তারা প্রাপ্য, আমার পঞ্চম গ্রেডের সিভিল সার্জনও সেম ধরনের সুবিধা পেতে হবে। গাড়ির সুবিধা, মেইনটেনেন্সের সুবিধা, রাইট আমাদের যে ধরনের প্রাধিকার আমরা প্রাপ্য আমাদের সার্ভিস লাইফে, সেই জিনিসগুলো রাইট। নিশ্চিত। অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইনে যুক্ত হয়েছিলেন, সবার কাছে যেতে পারলাম না। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকারের এজেন্ডা অনেক না এবং তারা একটা অল্প সময়ের জন্য থাকবেন, রাষ্ট্র সংস্কারের বেসিক জায়গাগুলো হাত দেবেন, কিন্তু আমরা যেটি মনে করি, যারা আমাদের সেবা দেন, যারা আমাদের নানাভাবে জাতিকে গড়ে তোলেন, মানে রাষ্ট্র গঠনে যাদের একটা বিরাট ভূমিকা, সেই সরকারি চাকরিজীবী যারা, প্রশাসন, পুলিশ, এরকম একটি দুটি ক্যাডারের বাইরে যারা বছর বা বছর ধরে যারা মনে করেন বঞ্চিত কিংবা বৈষম্যের শিকার, এই জায়গাটাতে সরকার কতটুকু পরিবর্তন করতে পারবে আমরা জানি না, কিন্তু আমরা যেটি প্রত্যাশা করতে চাই যে অন্তত তারা একটা পরিবর্তনের সূচনাটা করবেন, যাতে করে সত্যি সত্যি আন্তঃক্যাডার বৈষম্যটা নিরসন করা যায়। অন্তত পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা ক্ষমতা আসবেন, তারা এসে এটি একটি খুব শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন, আমরা সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই।